কিন্তু এইবার যে ঘোষণাটি আসছে এটা শোনার পরে সবার মনে করেন যে পায়জামা গরম হয়ে গেছে, বুঝছেন? এটার অপেক্ষাই করতেছিল বাঙালি জাতি। আজকের এই ভিডিওতে আলহামদুলিল্লাহ বিশাল এক সুসংবাদ নিয়ে আসছি। ইভেন আমি চাই ব্যক্তিগতভাবে এমন কিছু ঘটুক, বড় আকারে না ঘটলেও, ছোবলটা নামালেও ফুস করে উঠুক। তবে এবার ফুস করে উঠতে যাচ্ছে পাঁচটা রাষ্ট্র মিলে, আর এই 5টা রাষ্ট্রের লিড দিয়ে আছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যাওয়া সম্ভব। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। 3 গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সিএসির বৈঠক। বাংলাদেশের 3টি গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে 3টি বৈঠক হয়েছে আজকে নির্বাচন কমিশনে আলাদা আলাদাভাবে। আদতে পেছনে কি কাজ করছে, কি ঘটনা আদৌ রয়েছে, যেগুলো আলোচনা হচ্ছে সেগুলোর অস্তিত্ব আছে কিনা সেই আলোচনা করবে এই ভিডিও। ওনার বক্তব্যের মাঝেও দুটা জিনিস আছে। তিনি যে ঘটনার কথা বলছেন খুবই আতঙ্কিত হচ্ছেন এবং তার ভয়াবহতা উল্লেখ করেই তিনি এই স্পিচটা দিয়েছেন। ওজনটা অনেক বেশি, এর গভীরতা অনেক বেশি। ভারতের গড়ে গড়ে কান্নার রুল কি করেছেন? ভারতের গড়ে গড়ে কান্নার রুল তারা মনে বুঝতে পারে না এই জন্য কোনো কিছু হতে পারে। এটা যে কতটা ভারতকে বিপর্যস্ত করেছে। প্রতিদিনই নতুন নতুন চমক আসতেছে। এই যে আজকে যে চমকটা আসলো, যে গুজবটা ছড়াইলো, এই গুজবের মধ্যে একটা সত্য আছে, কিন্তু সেটাও কিন্তু আলোচনায় আসতেছে। কিন্তু ওই গুজবের কাছে ওটা ধামাচাপা পড়ে যাইতেছে। ধামাচাপা করতে দেওয়া যাবে না। সেটা কি জানেন? ডক্টর ইউনূস সাহেব পয়জনে দেশের প্রেসিডেন্ট হবে। আমরা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সম্পদ, উনাকে দেশের কাজে লাগাবো। কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন? গরম বাতে বিলাই বাজার, উচিত কথায় বন্ধু বাজার। আপনারা হাসিনা চাইতো বড় ফ্যাসিস্ট। নির্বাচন প্রশ্নে বিএনপির যে অবস্থান, সে অবস্থান যে ভুল, এটা যে তাদের জন্য বুমেরাং হবে, এটা তাদের জন্য যে ব্যাকফায়ার করবে, বিএনপি সেটা বুঝতে শুরু করে। আসসালামু আলাইকুম, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন, ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ডক্টর ইউনূস সাহেব পয়জনে দেশের প্রেসিডেন্ট হবে। আমরা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সম্পদ, উনাকে দেশের কাজে লাগাবো। কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন? গরম বাতে বিলাই বাজার, উচিত কথায় বন্ধু বাজার। আপনারা হাসিনা চাইতো বড় ফ্যাসিস্ট। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে। তো বিএনপিকে যদি জনগণ ভোট দেয়, আপনাদের সমস্যা কোথায়? রাষ্ট্রের মালিকানা জনগণ। জনগণ যদি সিদ্ধান্ত নেয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আপনারা এত সুলকানি কেন? মিয়া সাদাবাজ যারা করতেছে, দেশের মধ্যে যারা অন্যায় করতেছে, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তারপরে যদি বিএনপি দুর্নীতি করে, বিএনপি দেশের মধ্যে বিশৃঙ্খলা করে, আমরা জনগণ বিএনপির বিরুদ্ধে রাস্তায় নামবো। কিন্তু সেই সুযোগটা তো দিবেন। কিন্তু আজকে সত্য কথা বললেই আপনারা যাকে তাকে দালাল ফতুয়া দিচ্ছেন। আপনারা কি মসজিদে নববীর খাদেম নাকি মিয়া? অতএব আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিককে, ফেসবুকে কিছু তেলবাজ ভাড়া করে নিছে, এখন দেই যে একটা অযৌক্তিক কথাকে সবাই সমর্থন দিচ্ছেন, এর মানে ফেসবুকের ভাড়াটিয়া গুন্ডা ওরা মিয়া। আমরা ফেসবুকে ভিডিও ছাড়তেছি মাটি মেহনতি মানুষের পক্ষে, আর আপনারা কমেন্টের মাধ্যমে প্রমাণ করতেছেন যে এই বক্তব্য সঠিক না। তাহলে কোন বক্তব্য সঠিক? নির্বাচন অনেকে বলতেছেন 10 বছর পরে হওয়া লাগবে, অনেকে বলতেছে নির্বাচন 5 বছর পরে হওয়া লাগবে। আরে ভাই, একটা মনে হচ্ছে বাংলাদেশের সব আইন প্রণেতা হয়ে গেছে। একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এর কারণ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যে কয়টা মন্ত্রণালয় আছে উনারা কন্ট্রোল করতে পারতেছেন না। কারণ পুলিশ কোন দলের হয়ে কাজ করবে, পুলিশ দ্বিধাদ্বন্দ্বে আছে, যার কারণে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এজন্য আমি বলছি নির্বাচন হচ্ছে চূড়ান্ত সমাধান। ডক্টর ইউনূস সাহেব প্রয়োজনে দেশের প্রেসিডেন্ট হবে। আমরা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সম্পদ, উনাকে দেশের কাজে লাগাবো। কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন? গরম বাতে বিলাই বাজার, উচিত কথায় বন্ধু বাজার। আপনারা হাসিনা চাইতো বড় ফ্যাসিস্ট। আরে ভাই, আপনি দেখতেছেন আওয়ামী লীগের কোনো বিচার কি এখন হয়েছে? প্রত্যেকটা পুলিশের ভিতরে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভিতরে আওয়ামী লীগের লোকেরাই তো বেশিরভাগ বলবৎ আছে। এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া ওদেরকে বদলি করতে পারবেন না, বা ওদেরকে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন না। তো এই যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের, রাষ্ট্রপতি সুপ্পু, উনি আওয়ামী লীগ সরকারের একদম কাছের লোক। তাহলে আমি চাচ্ছি যে যদি নির্বাচন হয় তাহলে রাষ্ট্রপতি চেঞ্জ হবে। নির্বাচন হওয়ার পরে সব কিছু চেঞ্জ হবে, নতুনভাবে নতুন আঙ্গিনায় নতুন বাংলাদেশ আমরা সাজাতে পারবো। নির্বাচনের পরে সংসদ হবে, স্পিকার হবে, রাষ্ট্রপতি চেঞ্জ হবে। তাহলেই দেশের মধ্যে যারা ডেভিল আছে, দুষ্কৃতকারী আছে, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। এই বাংলাদেশকে আমরা আস্তে আস্তে মেরামতের কাজে হাত দিব। তারেক রহমান যে বক্তব্যগুলো ইদানিং দিচ্ছেন, তারেক জিয়া একটা বক্তব্যকে তিনি মানুষের বিপক্ষে দিয়েছেন। তারেক রহমান যে বার্তাগুলো দিচ্ছেন, এগুলো কি উনি খারাপ কোনো বক্তব্য দিয়েছেন? আরে শুনেন, তারেক রহমানের শরীরে শহীদ জিয়ার রক্ত প্রবাহিত হয়েছে। তারেক রহমানকে নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন, কিন্তু তারেক রহমান বর্তমান
বর্তমান বাংলাদেশের নির্ভরযোগ্য স্ট্রাইকার তারেক রহমান বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ নেতা। আপনারা যত বেশি তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন, তারেক রহমানের জনপ্রিয়তা আগামী দিনে আরো ত্বরান্বিত হবে। আজকে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। দেখেন, ওনার বক্তব্যের মাঝেও দুটা জিনিস আছে। তিনি যে ঘটনার কথা বলছেন খুবই আতঙ্কিত হচ্ছেন এবং তার ভয়াবহতা উল্লেখ করেই তিনি এই স্পিচটা দিয়েছেন। আবার একই সঙ্গে খেয়াল করেন তার রাজনৈতিক সাংস্কৃতিক মানটা কোন পর্যায়ে, যে তিনি কিন্তু কারোর নাম বলছেন না। এরকম অবস্থায় আমাদের যদি হাসিনা বেগম থাকতেন, একেবারে নাম ধরে যাচ্ছে তার মুখের যেই ভঙ্গিগুলো থাকতো এবং শব্দগুলো হতো, এটা ভয়ঙ্কর ভাবে। কিন্তু তিনি ভদ্রভাবে কিন্তু যা বলার বলছেন এবং এটার ওজনটা অনেক বেশি, এর গভীরতা অনেক বেশি। আর হচ্ছে শেখ হাসিনার বয়ানগুলি থাকতো ওই যে উপরের ভাসতো আর কি, চিলবিল চিলবিল করে। পাড়ার ওই যে খিস্তি খেউর যে করে যে সমস্ত পোলাপানগুলো বা অশিক্ষিত মহিলা বা এরা ঠিক একেবারেই তার ওই জায়গায় যদি শেখ হাসিনার মুখটা চেঞ্জ করে দিয়ে ওইরকম কাপড় পরায় যদি একটা বস্তির মধ্যে নামাই দেওয়া যেত, তার মুখের যে ভাষা আর ওই বস্তির মহিলাদের ভাষা একদম একই রকম। একটু বেশি বলে ফেললাম দর্শক, কিন্তু বাস্তবে তাই। আমি বললাম এই কারণ যে তার বিপরীতে যখন দেখি প্রধান উপদেষ্টা এইভাবে কথাগুলি বলেন, এবং দেখেন তাও কি গুম সংক্রান্ত তদন্ত কমিশন, এইরকম যদি একটা কমিশনের রিপোর্ট পাইতো শেখ হাসিনা ফাটায় ফেলতো একেবারে। তিনি দ্বিতীয় দফায়, প্রথম দফায় দিয়েছে, এটা দ্বিতীয় দফার প্রতিবেদন পাওয়ার পর তিনি বলছেন কি ভয়াবহ এক একটা ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় পরিজনেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। চিন্তা করেন, যারা ঘটিয়েছে তারা কিন্তু দূরের কেউ না, আমাদের কাছের লোক। সেই জন্য তিনি এই কথা বলছেন। বুধবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার কাছে রিপোর্ট দেন কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। এই সময় কমিশনের সদস্য নূর খান, সাজ্জাদ হোসেন, নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ আছে বাংলাদেশে কি ঘটনাগুলো ঘটেছে। প্রধান উপদেষ্টা বলছেন কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় পরিজনেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গা শিউরে ওঠার মতো ঘটনা। এই ধরনের বন্দিশালা কেমন হয়, 3 ফিট বাই 3 ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত। প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের কাছে প্রতিবেদনের আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়েছে তার সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন, যাতে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজটা শুরু করতে পারে। দেখেন, এই গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল শেখ হাসিনার শাসনের অপরিহার্য অংশ। এইটা করে চালাই গেছেন অন্তত 2021 সাল পর্যন্ত। 21 সাল পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞা না আসছে। তো মার্কিন নিষেধাজ্ঞা এই ক্ষেত্রে একেবারে ওহী নাজিল হওয়ার মতন আর কি হয়েছে। আমরা যতই মার্কিনকে গালাগালি করি না কেন, ঘটনা তারাই ঘটেছে এবং আমাদের বহু মানুষের জীবন রক্ষা পাইছে। দর্শক, বিএনপিকে আওয়ামী লীগের শূন্য স্থানে দেখতে পাচ্ছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বিএনপি তার বিগত জনপ্রিয়তা কি হারাতে বসেছে? দেশের মানুষের পারসেপশন কি? আগামীতে ক্ষমতায় বসতে পারবে? বিএনপির আসলে উল্লেখযোগ্য ভুলগুলো কি? অথবা বিএনপি নেতারা ক্ষমতার জন্য কিংবা নির্বাচনের জন্য এতটা বেসামাল কেন? চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হলে যে দলটি ক্ষমতায় আসবে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। নির্দ্বিধায় প্রশ্ন হলো, বিএনপি ক্ষমতার রাজনীতি করলে এটা বিএনপির জন্য সবচেয়ে টার্নিং পয়েন্ট। আর তারা যদি মনে করে যে বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট না হয়ে তারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করবে, যেটা বেগম খালেদা জিয়ার শাসন আমলে বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয়ের আসনে ছিল। জনাব তারেক রহমান কি পারবেন তার বাবা এবং মায়ের জনপ্রিয়তা ধরে রেখে বিএনপিকে পরিচালনা করতে? প্রশ্নগুলো কিন্তু এখন উঠে আসছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বাসী একজন মানুষ, পুরোপুরি দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী বিশ্বাসী একজন মানুষ। কিন্তু এই ব্যক্তির সাম্প্রতিক যে বক্তব্যগুলো আমরা দেখছি অনেকটা বিএনপির বিরুদ্ধে যায়। এবং আজকে তিনি যে সম্পাদকীয়টি লিখেছেন আমি পুরোটা পড়লাম, এতে করে আমি আতঙ্কে আছি যে বিএনপির বিশ্বস্ত দেশপ্রেমিক ব্যক্তিরা বিএনপির সমালোচনা করছে কেন। প্রথমে আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি ধরেন বিএনপির একজন অনুরাগী বা বিএনপিকে ভালোবাসি। জীবনে যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি বিএনপিকে দিয়েছি এবং
ফ্যাসিস্ট যুগে পুরো সময়টা আমরা লড়াই করেছি নেপথ্যে হোক আর প্রকাশ্যে হোক বিএনপির জন্য। কিন্তু সাম্প্রতিক সময় অনেকে আমাদেরকে বিএনপি ভাবতে পারছেন না, তার কারণ আমরা বিএনপির সমালোচনা করছি, যেমনটা মাহমুদুর রহমান করছেন। আমরা কারা, আর এই মুহূর্তে বিএনপির সমালোচনা করছেন কারা? যেমন ধরেন শিল্পী আসিফ আকবরের কথা বলি, আমার খুব পছন্দের একজন মানুষ, আমার সাথে খুব ভালো সখ্যতাও রয়েছে শিল্পী আসিফের। তিনি গত 15 বছর নির্যাতিত হয়েছেন, সকল জায়গা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, ইভেন তিনি গানও ছেড়ে দিয়েছেন এই ফ্যাসিস্ট রেজিমের জন্য। আজকে তিনি বলছেন এই বিএনপিকে তো আমরা চিনি না, বা এই বিএনপিকে তো ভালোবাসিনি। বিএনপির মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, একটি হলো লাড়েলাপ্পা গ্রুপ, অর্থাৎ যারা বিএনপি করেনি বা করেছে, বা যারা আওয়ামী লীগও করেছে বিএনপিও করেছে, এক পরিবারে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি, অর্থাৎ যারা রাজনৈতিক দলের উপর নির্ভর করে অর্থ লোপাট করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দখলদারিত্ব করে, অর্থাৎ মাল কামাই করে বাংলা কথায়, তাদের কাছে কোনো রাজনৈতিক দল প্রাধান্য পায় না। শুধু যে ক্ষমতায় আসে তাদেরকে ম্যানেজ করে তারা তাদের আর্থিক অবস্থাটাকে উন্নত করে। এদের রাজনৈতিক কোনো আদর্শ বা চরিত্র নেই। কিন্তু বিএনপি বা জামায়াত বা আওয়ামী লীগে এমন কিছু ব্যক্তি আছেন যারা শেখ মুজিবের আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ, কিংবা জামায়াত তারা যেটা বলে যে কোরআন এবং হাদিসের আদর্শ, এই আদর্শ লালন করে। তো বিএনপি জিয়াউর রহমানের অবস্থানটা কেন, বা কেন জিয়াউর রহমান এত জনপ্রিয় হয়েছে? আওয়ামী লীগের বিপরীতে জিয়াউর রহমান যে আদর্শিক জায়গাটা তৈরি করেছেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা, এই জিনিসগুলো জিয়াউর রহমান এনেছেন। অর্থাৎ সেকুলার আওয়ামী লীগের বিপরীতে ইসলামী শক্তিকে এক করে জাতীয়তাবাদ এবং ইসলামের মিশ্রণে জিয়াউর রহমান বিএনপি তৈরি করেছে। আজকের যারা লিস্টেড বিএনপি নেতা বা যারা এখন কথা বলছেন গণমাধ্যমে, টকশোতে, এরা অধিকাংশ আওয়ামী লীগ থেকে উঠে এসছে বা বাম রাজনীতি থেকে উঠে এসছে। এরা অনেকে প্র্যাকটিসিং মুসলিম কিনা সন্দেহ আছে, কিন্তু মূল ধারার যারা বিএনপি, যারা জিয়াউর রহমানের আদর্শ লালন করে, তারা দেখবেন দৃশ্যপটের বাইরে। 1 2 নম্বর, জনাব তারেক রহমান যে সুশাসন বা যে স্বনির্ভর বাংলা বা যে কৃষিভিত্তিক বাংলা বা শিল্পভিত্তিক বাংলা, তারুণ্যের বাংলা অথবা দুর্নীতিমুক্ত বাংলা গড়ার স্বপ্ন দেখছেন, তার লন্ডন জীবনের লাস্ট 14 বছর বা 12 বছরের প্রত্যেকটি বক্তব্যকে বিশ্লেষণ করে দেখবেন জিয়াউর রহমানের ছায়া তারেক রহমানের মধ্যে আছে। তিনি এই বাংলাকে বা বাংলাদেশকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখেন, ভাবেন। তার সাথে বা তার সঙ্গে সম্পৃক্ত হয়েছে কারা? যারা প্রচণ্ড জাতীয়তাবাদী বিশ্বাসী বা আদর্শের লোক, তারা। কিন্তু তারেক রহমানের চিন্তার সাথে আজকের বিএনপির বাকি নেতাদের চিন্তার আমরা মিশ্রণ দেখছি না। এই হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, মাহমুদুর রহমান কি বলেছেন যে বিএনপি কেন ডক্টর ইউনূসকে প্রতিপক্ষ ভাবছে, অথবা বিএনপির নেতারা প্রফেসর ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তিকে কেন ব্যক্তিগতভাবে অ্যাটাক করছেন, তার স্ত্রীকে নিয়ে অ্যাটাক করছেন, তার ধর্ম নিয়ে প্রশ্ন করছেন, সে সুদ খাচ্ছেন কি খাচ্ছেন এই প্রশ্নগুলো করছেন। বিগত 1 যুগের অধিক সময় বিএনপি তো এই প্রফেসর ইউনূসকেই সমর্থন করেছে, তার পক্ষে দাঁড়িয়েছে। এবং আজকের যে নতুন বাংলাদেশ বা বিএনপি কনফার্ম বলতে পারছে আগামীতে তারা ভোট হলে ক্ষমতায় বসবে, এই স্বপ্নটা তৈরি করে রেখেছেন কে? প্রফেসর ইউনূস। বিএনপি ডিসেম্বরে হোক আর জুলাইতে নির্বাচন হোক, এই সময়ের মধ্যে বিএনপি একটু ধৈর্য ধরলে ক্ষমতায় বসতে পারে। কিন্তু গত 15 বছর বা 18 বছর বিএনপিকে স্বপ্ন দেখতে পেরেছিল যে তারা ক্ষমতায় আসবে। বিএনপিকে বা বিএনপির দাবি একটিও মানত না আওয়ামী লীগ, তারপরও বিএনপি ক্ষমতায় নির্বাচনে এসেছিল। বিএনপির জন্য কোনো ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা তো দূরের কথা, কোনো মাঠ তৈরি হয়নি, নির্বাচনের মাঠ যেখানে বিএনপির একটা কর্মী ভোট দিতে পারবে, তারপরও বিএনপি ভোটে এসেছিল। আর প্রফেসর ইউনূসের এই সময়টি দেশে বিএনপি কনফার্ম বলতে পারে তারা ক্ষমতায় আসবে। শুধু আসবে না, তারা অনেক সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় বসবে। আপনারা অনেকেই হয়তো মার্ক করেছেন যে বিএনপির রাজনীতিতে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে একটা বিরাট পরিবর্তন লক্ষণীয়। আমরা এতদিন যেটা দেখেছি যে বিএনপির যে কোনো ধরনের মিটিং মিছিল বা কোনো রকম বড় বড় আলোচনা বা বিশ্লেষণে বিএনপির বড় বড় নেতারা থাকেন, যেমনটি ডাক্তার মুশাররফ হোসেন, যেমনটি ডক্টর মঈন খান, যেমনটি আরও অন্যান্য নেতা মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, এমন অনেকেই থাকেন। কিন্তু ইদানিংকালে আমরা কি দেখছি বন্ধুরা, আমরা যদি মার্ক করি তাহলে দেখতে পাবো বিএনপির যে কোনো ধরনের আলোচনা, বিশ্লেষণ, সমালোচনা, উক্তি বা প্রেস রিলিজ সব কিছু দিচ্ছেন শুধুমাত্র সালাউদ্দিন সাহেব। মানুষজন ধরেই নিয়েছে যে বর্তমানে বিএনপির মূল নেতা সালাউদ্দিন সাহেব। আমরা কিন্তু এখন আর মির্জা আব্বাস সাহেবকে দেখি না, এখন আমরা দুদু সাহেবকে দেখি না। এমনকি যমুনাতে গেলেন, সেখানেও শুধুমাত্র সালাউদ্দিন সাহেব, একজন উকিল আর একজন পিএস বোধে গিয়েছিলেন, বাকি নেতারা কেউ যাননি। এর জন্য দুর্মুখরা বলছেন যে এর আগে যখন উনি দেখা করেছিলেন ইউনূস স্যারের সাথে যমুনায় মিটিং করে,
বাইরে এসে যে প্রেস রিলিজ দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়েছিলেন মঈন স্যার, সেখানে দাঁড়িয়েছিলেন ডক্টর মুশাররফ হোসেন, সেখানে ছিলেন আমাদের সালাউদ্দিন সাহেব। সেখানে কি ঘটেছে আপনাদের স্পষ্টত মনে আছে যে কে কথা বলবে, কার আগে কে কি বলবে, বা একজনের মুখ থেকে আরেকজন কথা নিয়ে বলা, এটাও বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাহলে কি আমরা ধরে নেব যে বিএনপির নেতৃত্বের মধ্যে কোনো রকম ফাটল ধরেছে? পণ্ডিতরা বলছেন এমনই কিছু। মির্জা ফখরুল ইসলাম সাহেব সিঙ্গাপুরে শুয়ে আছেন, সেখান থেকে হয়তো অস্ট্রেলিয়াতে যাবেন মেয়ের বাড়িতে। দেশে ক্রান্তিকাল চলছে, দুদিন পর পর ইউনূস স্যারের সাথে মিটিং হচ্ছে, কে যাচ্ছে? কোনো নেতাকেই তো আমরা দেখছি না। মানুষের মনে যে প্রশ্ন উঠেছে এটাকে একদম ফেলে দেওয়ার মতো নয়, কারণ আপনারা মার্ক করে দেখেছেন মির্জা আব্বাস সাহেব কত কথা বলেছে কদিন আগেও, হঠাৎ করে উনি চুপ হয়ে যাবেন কেন? এটা কি উপর থেকে কোনো নির্দেশ? আমরা যদি ফজলুর রহমান সাহেবের কথা বলি, উনি হঠাৎ করে নাই হয়ে গেছেন কেন? এটাও কি উপর থেকে নির্দেশ? এটা কি এমন ব্যাপার যে ফজলুর রহমান সাহেব বা মির্জা আব্বাস সাহেব কিছু কথাবার্তা বলে সমালোচিত হয়েছেন, যেমনটি দুদু সাহেব হয়েছেন, এগুলো কারণে কি উপর থেকে বলে দেওয়া হয়েছে যে আপনারা চুপচাপ ঘরে বসে থাকেন? কারণ দুদু সাহেবের সেই বয়ান প্রস্রাব করলে এনসিপি বঙ্গোপসাগরে পড়ে যাবে, সেটা নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। বা ফজলুর রহমান সাহেবের সেই টক শোতে ওই একটি ইয়াং ছেলেকে বলা, এই তুই রাজাকার, এটা নিয়েও আলোচনা হয়েছে। আব্বাস সাহেবের সাথে পিনাকি ভট্টাচার্যর যে গ্যাঞ্জাম, সেটা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। তাহলে কি আমরা ধরে নেব যে তারেক রহমান সাহেব অনেক ভেবে চিনতে এই সমস্ত নেতাদেরকে ঘরে বসিয়ে রেখেছে এবং সালাউদ্দিন সাহেবকে ওখানটায় জায়গাটা দিয়েছেন সমস্ত কথা বলবার জন্য? হতে পারে। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন আফটার অল সালাউদ্দিন সাহেব তো তার আত্মীয় হয়। এনিওয়ে, আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা এখন বাজারে শুনছি, বাজারে বিএনপিতে কি ভাঙনের সুর চলছে? তা নইলে হঠাৎ করে সেই বড় বড় নেতারা দৃশ্যপট থেকে বাইরে চলে গেলেন, একমাত্র সালাউদ্দিন সাহেব কথা বলেন। তারেক সাহেব লন্ডন থেকে সেই বক্তৃতা দেওয়ার পর নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি, শুধুমাত্র সালাউদ্দিন সাহেবকে আমরা দেখছি। অনেকেই বলছেন নিজেদের মধ্যে সমস্যা শুরু হয়েছে। বিএনপি বড় একটা দল, বিএনপি সামনে সরকার গঠন করবে এমনটি আশা করছে। সেই সময় যদি এই বড় বড় নেতারা দৃশ্যপটের বাইরে চলে যায়, তাহলে কি নাটক বা সিনেমা জমবে না? যারা বলছেন, যে দুমুখরা বলছেন বিএনপিতে ভাঙন ধরেছে, তাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা না জেনে কথা বলবেন না। বিএনপিতে কোনো ভাঙন ধরেনি। বিএনপি একটা নিউ পলিসি অ্যাডাপ্ট করতে যাচ্ছে। তারেক রহমান সাহেব একটা জিনিস বুঝতে পেরেছে, কিছু নেতা এই সমস্ত উলটপালট বক্তব্যের জন্য বিএনপির পপুলারিটি কমে যাচ্ছে। এই জন্য হয়তোবা তারেক রহমান সাহেবের নির্দেশে তাদেরকে চুপ থাকতে বলা হয়েছে। কিন্তু এখানে আমি একটা কথা তারেক রহমান সাহেবকে বলবো, আপনি নিজেও জানেন আপনার রুট লেভেলের ছেলেপেলেরা যারা বিএনপি করে তারা বেশ ঝামেলা করছে। চাঁদাবাজি, মারামারি, লুটতরাজ, এদেরকে বন্ধ করবার জন্য আপনি ওখান থেকে বসে থাকলে হবে না। ওখান থেকে আপনি তাদেরকে বরখাস্ত করলে হবে না। ওখান থেকে আপনাকে যেটা করতে হবে, যে এলাকায় যেটা ঘটছে সেই এলাকার যে বড় নেতা তাকে ধরেন, তাকে জিজ্ঞেস করেন বা তাদেরকে হুঙ্কার দিয়ে বলে দিন যে তোমার এলাকায় যদি কোনো চাঁদাবাজি হয় তাহলে তোমাকে বহিষ্কার করব। দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। মানুষ এটা তো বোঝে। ধরুন চুনারো ঘাটে কিছু ছেলে পেলে বিএনপির এগুলো করছে, উল্টাপাল্টা করছে, চাঁদাবাজি করছে। আপনি কি মনে করেন চুনারো ঘাটে এলাকায় বা সিলেট এলাকায় যে সবচেয়ে বড় নেতা আছেন উনাকে না বলে করছেন, ওনাকে না জানিয়ে করছেন? না, উনি সব জানে। আপনি ওখান থেকে দোষ দিচ্ছেন এই ছেলেরা প্রশ্রয় পাচ্ছে লোকাল বড় নেতার কাছ থেকে। সেইভাবে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিন। যদি বিএনপিকে আরো উচ্চতায় নিতে চান, তাহলে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিন যে এলাকায় চাঁদাবাজি হবে সেই এলাকায় যারা চাঁদাবাজি করবে তারা তো শাস্তি পাবেই, এবং সেই এলাকার যে বড় নেতা, মানে এলাকার প্রেসিডেন্ট হোক, জেনারেল সেক্রেটারি হোক বা এক্স এমপি হোক, সেও শাস্তি পাবে। প্রথম শাস্তিটা আপনি তাকে দিবেন, কারণ আমরা এইটুকুন বুঝি যে তার নির্দেশ ছাড়া এই ছোট ছোট নেতারা এগুলো করতে পারে না। তার যদি নির্দেশ না থাকে, তার ছত্রছায়া যদি না থাকে, তাহলে ওদের এত বড় সাহস নেই। একটা ইনস্ট্রাকশন আপনার লন্ডন থেকে বসে দিতে হবে, চাঁদাবাজি বন্ধ করো, রাহাজানি বন্ধ করো, লুটতরাজ বন্ধ করো। যখন বিএনপির লোকজন চাঁদাবাজি বন্ধ করবে, রাহাজানি বন্ধ করবে, লুটতরাজ বন্ধ করবে, অটোমেটিক বিএনপি আবার সেই আগের জায়গায় চলে আসবে। যত দীর্ঘ হচ্ছে তত চাঁদাবাজি বাড়ছে, তত রাহাজানি বাড়ছে। এর জন্যই তো আপনারা বিএনপিরা চান যে ডিসেম্বরে নির্বাচনটা হোক, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ডিসেম্বরে তো নির্বাচন হচ্ছে না, হচ্ছে জুনে। সুতরাং এই 6 মাসের জন্য আপনি দয়া করে ওখান থেকে বসে আপনার লোকজনদেরকে বলেন সাবধান হয়ে যাও, নইলে কিন্তু দল থেকে বহিষ্কার করে দেবো, সে তুমি প্রেসিডেন্টই হও আর সেক্রেটারি হও। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন,
প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।